ঘরে দোরে বারান্দায়, গলিতে সিঁড়িতে, বাঁকে কোণে আনাচে কানাচে শত শত ক্রমাগত দ্বীপ জেলে দেওয়া বিচিত্র বর্ণালীর আলো দিয়ে ভরে তোলা যেখানের যতটুকু ফাঁক, নাম তার 25শে বৈশাখ। নমস্কার, আপনাদের সবাইকে আজকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাই। বর্তমানে করোনা পরিস্থিতির ভয়াবহতার কারণে সবাই অত্যন্ত সন্ত্রস্ত। স্বাভাবিক জীবনযাত্রার ছন্দ ব্যাহত হচ্ছে। আজ আমরা সবাই গৃহবন্দী এবং এই সমস্যা বিশ্বব্যাপী। তবু রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উদযাপন বাঙালি করবে না, তা কি হয়? যে মানুষ আমাদের মননের গভীরে ছড়িয়ে দিয়ে যান শেকড়, যার সৃষ্টি আমাদের মনে ভয়কে জয় করার বীজ মন্ত্র বপন করে দেয়, তাকে স্মরণ করার তাগিদটা আমাদের স্বতঃস্ফূর্ত, তা সে আমরা যতই অবরুদ্ধ অবস্থায় থাকি না কেন। সুতরাং নেদারল্যান্ডসের প্রবাস জীবনে মজলিসের পক্ষ থেকে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমরা চেষ্টা করলাম রবীন্দ্রনাথকে স্মরণ করে নাচ, গান, আবৃত্তি ও পাঠ দিয়ে এক মাল্য রচনা করতে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আপনারা শুনতে থাকুন, দেখতে থাকুন। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও প্রাণ। মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো। আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো। সুরে সুরে বাঁশি পুরে তুমি আরো 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 দাও তান। মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলনসই। দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটেছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম। হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে, এক এক রকম নাচে। ওমা দেখো নৃত্যনাট্য! যেই বলেছি আমি, মা বকে দেয়, বড্ড তোমার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানার নাম জানো তো? আমার সেজ মেশো আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর। কদিন পরে চুন খসানো দেওয়াল জুড়ে একি ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে। শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন, শোনো, এসব কথা আবার যেন না শুনি কক্ষনো। বলি না তাই সেসব কথা, সামলে থাকি খুব। কিন্তু সেদিন হয়েছে কি, এমনি বেয়াকুব, আকাশ পানে আবারও চোখ গিয়েছে আটকে। শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। বধূ
মধু কোন আলো লাগলো চোখে, মধু কোন আলো লাগলো চোখে, বুঝি দীপ্তি রূপে ছিলে সূর্যালোকে, মধু কোন আলো লাগলো চোখে। ছিল মন তোমারি প্রতীক্ষা করি, যুগে যুগে দিন রাত্রি ধরি, ছিল মর্ম বেদনা ঘন অন্ধকারে, জন্ম জন্ম গেল বিরহ শোকে, মধু কোন আলো লাগলো চোখে। অস্ফুট মঞ্জরি কুঞ্জ বনে, সঙ্গীত শূন্য বিষণ্ণ মনে, কুঞ্জ বনে, অস্ফুট মঞ্জরি কুঞ্জ বনে, সঙ্গীত শূন্য বিষণ্ণ মনে, সঙ্গীরিক্ত চির দুঃখ রাতি পোহাব কি নির্জনে শয়ন পাটি, সুন্দর হে সুন্দর হে বড় মাল্যখানি তব আনবহে, তুমি আনবহে অবগুণ্ঠন ছায়া ঘুচাই দিয়ে, হেরল চিত স্মিত মুখ শুভ আলোকে, মধু কোন আলো লাগলো লাগলো চোখে। আমার কৈশোর জীবনে শান্তিনিকেতন স্কুলে সতীর্থ দাশরথীকে নিয়েই আমার এই কাহিনী। মেদিনীপুরের এক জমিদার বংশের ছেলে দাশরথী। পুত্রের মধ্যে পিতা কবিত্ব শক্তির পরিচয় পেয়ে কবিগুরুর আশ্রমে ভর্তি করাই সাব্যস্ত করলেন, যাতে যোগ্য গুরুর সান্নিধ্যে এসে দাশরথীর কবিত্ব শক্তি বর্ষাকালীন দামোদরের মতো দুকুল প্লাবী হতে পারে। দাশরথী এসে ভর্তি হলো আমাদের ক্লাসেই। প্রথম প্রথম আমরা দাশরথীকে এড়িয়ে চলতাম। বড়লোক জমিদার তনয়, তার সাজ পোশাকের কৌলিন্য, তার আয়না চিরুনি স্নো পাউডারের সমারোহ আর বিছানার লেপ তোষক বেড কভারের বৈভবই বোধহয় ওর সাথে আমাদের ব্যবধান সৃষ্টি করেছিল। মাঝে মাঝে জমিদারের নায়েব যখন দাশরথীর খোঁজখবর নিতে আসতেন, তখন আমাদের মধ্যে সাড়া পড়ে যেত। দাশরথী কবিতা লিখত, কিন্তু সে কবিতার কোনো গুণমান ছিল না। দু একটা উদাহরণ দেয়া যাক। একটি কবিতা শুরু হয়েছে এইভাবে: সুধা দেখাইতেছেন বায়োস্কোপ নিশি নিশি, নাট্যঘরে লোক করিতেছে গিসি গিসি। এরপরেই পাতার পর পাতা বর্ণনা চলল বায়োস্কোপের কাহিনী। সেই সঙ্গে আছে নাট্যঘরে ছেলে মেয়েদের জটলার কথা, কার কোলের ছেলেটা ভিড়ের চাপে কোঁকিয়ে কেঁদে উঠল, কোন মাস্টারমশাই শিশু বিভাগের দুরন্ত ছেলেদের চেঁচামেচি থামাবার জন্য শাসন করছিলেন, ইত্যাদি। পাতার পর পাতা নানা ফিরিস্তির পর কবিতাটি শেষ হয়েছে এইভাবে: স্থানাভাবে হতাশ হয়ে ফিরে গেছে কেউ কেউ, শালবিথিতে কুকুরগুলি করিতেছিল ঘেউ ঘেউ। রুলটানা ফুলস্কেপ কাগজে 20 পৃষ্ঠা ব্যাপী কবিতা। একে পাঁচালি ছাড়া আর কি বলা যায়। ছোট ছেলেরা ওর কবিতা নিয়ে হাসাহাসি ঠাট্টা বিদ্রুপ করছে, এ নিয়ে ছাত্র পরিচালকের দরবারে সে নালিশ জানালে। অধ্যাপকদের কাছেও অভিযোগ জানাতে কসুর করেনি। এত করেও যখন ছেলের দলকে নিবৃত্ত করা গেল না, তখন সে একদিন গুরুদেব রবীন্দ্রনাথের কাছে ওর আর্জি নিয়ে উপস্থিত হলো।
রবীন্দ্রনাথ সারাদিন নানাবিধ কাজের ব্যস্ততার মধ্যে দিয়ে কাটালেও কয়েকটি বিষয় তার নিয়মনিষ্ঠ ছিল অপরিবর্তনীয়। শেষ রাত্রে তিনি শয্যাত্যাগ করতেন 3:30 সময়। তারপর ভোর 4টে উত্তরায়ণের পূব দিকের খোলা বারান্দায় দেখা যেত আবছা অন্ধকারে তার ছায়ামূর্তি। একটি চৌকিতে পূব দিকে মুখ রেখে ধ্যানস্থ হয়ে বসে আছেন, ধীর স্থির ঋজু দেহ, যেন পাথরের কোনো মূর্তি, আত্মস্থ, অচঞ্চল। ভোর 6টার উষাকালের প্রথম কিরণ সম্পাত তার ললাট স্পর্শ করা মাত্র সেই ধ্যানগম্ভীর মূর্তি আস্তে আস্তে আসন ছেড়ে ঘরে প্রবেশ করল। সকাল 7টার মধ্যে চা বা কফির পাট চুকিয়ে কাগজ কলম নিয়ে সেই যে লেখার টেবিলে বসলেন, বেলা 11টার আগে তিনি সেই টেবিল ছেড়ে উঠতেন না। নিতান্ত কোনো জরুরি প্রয়োজন না পড়লে এই নিয়মের ব্যতিক্রম পারতপক্ষে ঘটত না। আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে এই যে নিশাবাসানে ভোর 4টে থেকে 6টা, এই 2 ঘন্টা ধ্যান সমাহিত চিত্তে তিনি যা চিন্তা করতেন বা উপলব্ধি করতেন তা তিনি প্রকাশ করতেন পরবর্তী 4 ঘন্টার রচনায়, কখনো কবিতায়, কখনো প্রবন্ধে, কখনো বা গানে। বোধহয় এই কারণেই রবীন্দ্রনাথ তার আশ্রমের ছাত্রদের প্রাতে ও সন্ধ্যায় 15 মিনিট গাছতলায় বা উন্মুক্ত প্রাঙ্গণে উপাসনায় বসার রীতি প্রবর্তন করেছিলেন। এটাও একটা ডিসিপ্লিন, সারাদিনের মধ্যে কিছু সময় ধ্যানস্থ হয়ে বসা। কিন্তু আমার মতো ছাত্র ওই সময়টা প্রতিদিনই অদূরে উপবিষ্ট ছাত্রের গায়ে তাক করে কাকড় ছোড়ার কাজে লাগিয়েছি। বোধহয় সেই অভ্যেসটাই পরবর্তী জীবনে অপরের গায়ে কাদা ছোড়ার অভ্যাসে পরিণত হয়েছে। এবার রবীন্দ্রনাথ ও দাশরথীর প্রসঙ্গে ফিরে আসি। একদিন সকালে রবীন্দ্রনাথ তার ঘরের টেবিলে বসে একান্ত মনে একটা লেখায় মগ্ন। এমন সময়ে দাশরথী তার সেই দিস্তা দিস্তা কবিতার বান্ডিল নিয়ে সেখানে উপস্থিত। আমি ইতিপূর্বে এ প্রসঙ্গে লিখেছিলাম যে নানা কাজের ব্যস্ততার মধ্যে থাকলেও ছাত্রদের জন্য, মানে সে ছোট হোক বা বড়, তার দ্বার ছিল সর্বদা উন্মুক্ত। সুতরাং দাশরথীরও সটান রবীন্দ্রনাথের কাছে উপস্থিত হওয়ায় কোনো বাধা ঘটেনি। রবীন্দ্রনাথ যত কাজেই ব্যস্ত থাকুন না কেন, তার কাছে কোনো ছাত্র এলে নিজের কাজ সরিয়ে তার কথা শুনতেন। দাশরথীর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো। দাশরথী বললে, আমার কিছু কবিতা আপনাকে পড়ে শোনাতে চাই। অসহায়ভাবে রবীন্দ্রনাথ দাশরথীর দিকে তাকিয়ে বললেন, কিছু কবিতা হলে শুনতে আপত্তি ছিল না, কিন্তু তোমার হাতের খাতাগুলো দেখে মনে হচ্ছে গন্ধমাদন পর্বত এনে হাজির করেছো। তো খাতাগুলো আজ তুমি আমার কাছে রেখে যাও, কাল সকালে আবার এসো, অবসর সময় দেখে রাখবো। দাশরথী ছাড়বার পাত্র নয়। নিজে সে কবিতা না পড়ে শোনালে ও তৃপ্তি নেই। সে মরিয়া হয়ে এসেছে, আজ একটা হেস্তনেস্ত না করেও যাবে না, কবিতা সে পড়ে শোনাবেই। অগত্যা রবীন্দ্রনাথ হাতের কলমটা খাপে ভরে চেয়ারে দেহ এলিয়ে দিয়ে বললেন, তাহলে পড়ো, আমি শুনি। ব্যাস, আজ যায় কোথা। দাশরথী উৎসাহের সঙ্গে গলা কাঁপিয়ে একটার পর একটা খাতা পড়ে যেতে লাগলো। পাশের ঘরে রবীন্দ্রনাথের একান্ত সচিব অময় চক্রবর্তী রবীন্দ্রনাথের অসহায় অবস্থা দেখে একটা জরুরি চিঠি নিয়ে দরজার চৌকাঠে এসে দাঁড়ালেন। অনুমতি পেলেই ঘরে ঢুকবেন, যদি তাতে দাশরথীর চৈতন্যোদয় হয়। কিন্তু রবীন্দ্রনাথ হাত তুলে ইশারায় অমিয়বাবুকে ঘরে আসতে নিষেধ করলেন। দাশরথী ততক্ষণে দ্বিতীয় খাতা শেষ করে তৃতীয় খাতা খুলে শুরু করে দিয়েছে পড়া। প্রায় 2 ঘন্টা কবিতা পড়ার পর দাশরথী থামল। অসীম ধৈর্যের সঙ্গে রবীন্দ্রনাথ সবগুলি কবিতাই শুনলেন। এবার দাশরথী আমাদের বিরুদ্ধে জমিয়ে রাখা অভিযোগগুলি একে একে রবীন্দ্রনাথের কাছে সবিস্তারে শুনিয়ে গেল। তারপর অভিমানের সঙ্গে বলল, দেখুন, আপনিও কবি, আমিও কবি, আমার এই কবিতা কি সাহিত্য সভায় বা প্রভাত পত্রিকায় নেওয়া যায় না? আপনিই বলুন। রবীন্দ্রনাথ বিস্ফারিত চোখে বিস্ময়ের সঙ্গে বললেন, তাই নাকি? সম্পাদকরা তোমার কবিতা কি নিল না? ভারী অন্যায়, ভারী অন্যায়। এই জন্যেই আমি সম্পাদকদের ভয় করে চলি। ওরা বড় কড়া লোক, ওদের কিছুতেই সন্তুষ্ট করা যায় না। এই কথা শুনে দাশরথী উৎসাহিত হয়ে বলল, যা বলেছেন, আমি ওদের সন্তুষ্ট করবার জন্যে অতুলের চায়ের দোকানে দিনের পর দিন চা মিষ্টি খাইয়ে কবিতা পড়ে শুনিয়েছি, আর প্রতিবারই ওরা বলেছে, এটা হয়নি, আরেকটা লেখো। রবীন্দ্রনাথ একথা শুনে চোখে মুখে আরো বিস্ময় প্রকাশ করে বললেন, তাই নাকি? ওইটাই তো ভুল করেছো।
তোমার কবিতা যদি একবার সাহিত্য সভায় পড়তে দেয়, তারপরে কি তুমি ওদের আর পাত্তা দেবে? ওরা যে তোমাকে হাতছাড়া করতে চায় না। যাক, ওরা শুধু একা আমাকেই বোকা বানায়নি, তোমাকেও বোকা বানিয়ে ছেড়েছে। অবাক হয়ে দাশরথী বললে, আপনাকে বোকা বানিয়েছে কিরকম? হতাশা মিশ্রিত কণ্ঠে রবীন্দ্রনাথ বললেন, আর বলো কেন, ওরা প্রায়ই আমার কাছে আসে ওদের পত্রিকা কিরকম হয়েছে দেখাবার জন্য, সাহিত্য সভায় কোন কবিতা কিভাবে আবৃত্তি করতে হবে সব জেনে নিতে। আমি ওদের লজেন জুস বিস্কুট সন্দেশ খাওয়াই, কিন্তু একবারও ওদের সাহিত্য সভায় আমাকে কবিতা পড়তে বলে না। মাঝে মাঝে সভাপতির অভাব ঘটলে আমাকে সাহিত্য সভার সভাপতি করে ফুলের মালা পরিয়ে বসিয়ে দেয়, কিন্তু কখনো বলে না আপনি একটা কবিতা পড়ুন। সমবেদনায় দাশরথীর মুখ করুণ হয়ে উঠল। সহানুভূতির সঙ্গে বললে, আপনারই যখন এই দশা, তখন আমাকে ওরা পাত্তা দেবে কেন? তবে আমিও ছাড়ছি না। আমার কবিতা সম্বন্ধে আপনার মতামত একটা কাগজে এখনই আপনি লিখে দিন, তারপর আমি ওদের একচোট দেখে নিচ্ছি। রবীন্দ্রনাথের মুখে কৌতুকের হাসি। তৎক্ষণাৎ একটা সাদা কাগজ টেনে নিয়ে খসখস করে লিখে দিলেন, কবিতা 2 শ্রেণীর, ভালো অথবা মন্দ, এর মাঝারি নেই। তোমার কবিতা ভালো শ্রেণীর। অভিজ্ঞতার সঙ্গে তোমার কবিতা লেখার শক্তি বাড়বে বলেই আশা করি। শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। আর দাশরথীকে পায়কে। রবীন্দ্রনাথের দেওয়া প্রশংসাপত্রটি হাতে পেয়ে আশ্রমময় তুল কালাম কাণ্ড বাঁধিয়ে দিলেন। রাস্তায়, ডরমেটরিতে, ক্লাসে, যখন যেখানে যাকে পাচ্ছে তাকেই রবীন্দ্রনাথের চিঠি দেখাচ্ছে আর বলছে, এবার কেমন জব্দ, আমার কবিতা সাহিত্য সভায় না নিয়ে বাছাধন সম্পাদক কি করে একবার দেখে নিতে চাই। এদিন আজি কোন ঘরে গো ফুলের দিল দান,
শান্তিনিকেতন আশ্রম ছিল গুরুদেবের প্রাণ, তার সারা জীবনের সাধনার রূপে। এর এতটুকু ক্ষয়ক্ষতি তিনি সইতে পারতেন না, যেন নিজেরই একটা অঙ্গহানি হলো এমনই ব্যথা পেতেন। আশ্রমের শুভ এবং অশুভ ছিল সবকিছুর আগে। সেখানে রক্তের সম্পর্ক বলে প্রাধান্য পেত না কেউ, বরং পরই এক্ষেত্রে আপন হতো বেশি। দেশে বিদেশে যেখানে যা কিছু ভালো দেখেছেন বা তার ভালো লেগেছে, আশ্রমে তা চালু করতে চাইতেন। জাপানে গেলেন, জুজুৎসু খেলা দেখে জাপান সরকারের কাছ থেকে তাকাগাকিকে নিয়ে এলেন। আশ্রমের ছেলে মেয়েদের দল ঢিলে পাজামা কোট পরে তাকাগাকির কাছ থেকে জুজুৎসুর প্যাঁচ শিখতে লাগলো। শিখে যেদিন এই খেলা আশ্রমবাসীদের দেখানো হলো, গুরুদেব নতুন গান বেঁধে দিলেন, উদ্বোধন সঙ্গীত। সংকোচের বিফলতা, নিজের অপমান, সংকটের কল্পনাতে হয়েও না ম্রিয়মান। এই গান সেদিন কি উদ্দীপনাই না এনেছিল সকলের মনে। আশ্রমে জলের সমস্যা, কিছুতেই এর উপায় পাওয়া যায় না। একবার আমেরিকা গিয়ে তিনি টিউবওয়েলের একরকম যন্ত্রপাতি দেখতে পেলেন। তখনই বহু টাকা ব্যয় করে গুরুদেব তা আশ্রমে আনলেন, কিন্তু বিদেশি কোনো কোম্পানি তা চালু করতে পারল না। তারা আসে, কন্ট্রাক্ট নেয়, যন্ত্রপাতি ওল্টায় পাল্টায়, কাজ শুরু করে, পরে সরে পড়ে। 2-3 বার এমনি হলো। শেষে নিরুৎসাহ হয়ে টিউবওয়েলের কাজ সেইভাবেই পড়ে থাকলো। কেউ আর তা নিয়ে মাথা ঘামায় না। এর অনেক পরে অমূল্য বিশ্বাস মশাই এলেন। ইঞ্জিনিয়ারিং এ টেকনিক্যাল শিক্ষা তার ছিল না, ছিল তার শখ। অমূল্যবাবু সেই সব যন্ত্রপাতি দেখে উৎসাহিত হলেন, বললেন, আমি দেখি না, একবার চেষ্টা করে। সেই অমূল্যবাবুই একদিন সেই যন্ত্রপাতি দিয়ে মাটির তলা থেকে জল তুলে নিলেন। সেদিন গুরুদেব কি ভীষণ খুশি, বললেন, সমবেত হও, সভা সাজাও, অমূল্যকে আমি মান দেব। অমূল্যবাবু লাজুক প্রকৃতির মানুষ, তাকে পাওয়া যায় না খুঁজে। অনেক কষ্টে একরকম ধরে বেঁধে এনেই তাকে বসানো হলো। গুরুদেব বিশেষভাবে যেদিন সম্মানিত করলেন অমূল্যবাবুকে, এই অনুষ্ঠান উপলক্ষে গান গাওয়া হলো, হে আকাশ বিহারী নিরোধবাহীন জল, আছিল শৈল শিখরে শিখরে তোমার লীলা স্থল। সবেতেই যে গুরুদেব সফলকাম হতেন তা নয়, তবে তার চেষ্টা থাকত, সেখানে হার মানতেন না। এমনকি অন্য কেউ যদি আশ্রমের মঙ্গলের জন্য নতুন কিছু এক্সপেরিমেন্ট করতে চাইতেন, গুরুদেব তাকে উৎসাহ দিতেন। অনেক সময় আগে হতেই তিনি বুঝতে পারতেন যে এই এক্সপেরিমেন্টই হবে না শেষ পর্যন্ত, বরং ক্ষতির পরিমাণ অতিরিক্ত হয়ে পড়বে। তবু নিরুৎসাহ করতেন না কখনো কাউকে। নতুন কিছু নিয়ে চেষ্টা করাকে তিনি দিতেন এতখানি দাম। শুধু আশ্রম নয়, আশ্রমের ছাত্রছাত্রীও ছিল তার অনেকখানি। কি ভালোই বাঁচতেন তিনি তাদের, কারো তাই আঁচড়টি লাগতে দিতেন না। একবারের এক ঘটনার কথা বলি। লর্ড কারমাইকেলের আমল হতে বাংলার যত লাট সবাই একবার করে এসেছেন আশ্রম দেখতে। লর্ড রোনাল্ডসে যখন আসেন, ঘুমনডাঙ্গা বাঁধের কাছে 1/2 মাইল দূর হতেই মোটর থেকে নেমে পড়লেন, বললেন, আমি ভারতের আশ্রমে যাচ্ছি, ভারতীয় রীতি অনুযায়ী যাব, হেঁটে যাব। গুরুদেবের আশ্রমের প্রতি ছিল সবার এমনই গভীর শ্রদ্ধা। নিজের দিন নিঃসহায়
সহজ হইচই তাকে বড় আনন্দ দিত। এক বর্ষায় বর্ষামঙ্গলের রিহার্সাল হচ্ছে উদয়নের পশ্চিম বারান্দায়। নাচ গানে প্রতি সন্ধ্যা জমে ওঠে সেখানে। পাশের ঘরে ওদের তাসের আড্ডা। একদিন ওদের প্রাণে বড় বাজলো। এত নাচ গান অভিনয় হয়, এরা যোগ দিতে পারে না কিছুতে। সুর বলে কোনো বালাই নেই এদের গলায়। গুরুদেব বলতেন ওরা সব অসুরের দল। সেদিন ওরা তাস খেলতে খেলতেই ঠিক করে ফেললেন, সাধনায় কি না হয়, তাঁরাও গান গাইবেন, সুরে সুরে নাচবেন। বললেন বর্ষা মঙ্গলটা হয়ে যাক, তারপরেই আমরা করব ভরসা মঙ্গল। সঙ্গে সঙ্গে সংঘ তৈরি হলো, নাম হলো হৈ হৈ সংঘ। পরদিনই ভরসা মঙ্গলের রিহার্সাল শুরু হয়ে গেল। রোজ সন্ধে হৈ হৈ সঙ্গের গানের মহড়া চলে কোণার্কে। আমরাও জড়ো হই জন কয়েক মিলে মজা দেখতে। হাসির ধুম পড়ে যায়। গুরুদেবকে এসে পরে বর্ণনা দিই, শুনে গুরুদেবও হাসেন, বলেন আমিও একটা গান লিখে দেব ওদের জন্য। পরদিন বললেন ডাক তো কাউকে ওদের মধ্যে থেকে, সুরটা শিখে নিক এসে। কেউ আর আসতে চায় না। সুধীর কর্মশায় ভালো মানুষ, তাকে ধরে আনলাম। গুরুদেব গেয়ে গেয়ে তাকে গান শেখালেন। আমরা না গান গাওয়ার দল রে, আমরা না গলা সাধার, মোদের ভৈর রাগে প্রভাত রবি রাগে মুখ আধার। পরদিন আরো দুটো গান লিখলেন। ও ভাই কানাই কারে জানাই দুঃসহ মোর দুঃখ, ও ভাই কানাই কারে জানাই দুঃসহ মোর দুঃখ, তিনটে চারটে পাশ করেছি নিতান্ত নয় মুখ্য। তারপর আরো আছে তুচ্ছ সারে গামায় আমায় গলদ ঘর্ম ঘামায়, বুদ্ধি আমার যেমনই হোক কান দুটো নয় সূক্ষ্ম, এই বড় মোর দুঃখ কানাই রে, এই বড় মোর দুঃখ। আর পায়ে পড়ি শোনো গাইয়ে, মোদের পাড়ার থোড়া দূর দিয়ে যাইয়ে। পরে আরো একটা গান লিখলেন। কাঁটা বন বিহারিণী সুরকানা দেবী, তারি পদ সেবী করি তাহারি ভজনা, বদকণ্ঠ লোকবাসী আমরা কজনা। গান পেয়ে হৈ হৈ সঙ্গের উৎসাহ গেল বেড়ে। রিহার্সাল উঠল জমে। ভরসা মঙ্গলের আগের দিন বিকেলে গরুর গাড়ি করে ছাপানো বিজ্ঞাপন বিলি করলো হৈ হৈ সঙ্গের দল সারা আশ্রম ঘুরে। ঢোল করতাল হারমোনিয়াম বাঁশি শিঙা শঙ্খ কিছুই বাদ ছিল না সেদিন সেই গরুর গাড়ির ওপরে। পরদিন শান্তিনিকেতনের শ্রীনিকেতনের যে যেখানে ছিল সবাই জড়ো হলো সন্ধে হতে না হতে সিংহ সদনে। দর্শকদের মধ্যেও মহা উত্তেজনা, মহাস্ফূর্তি। হৈ হৈ সংঘ নিশ্চিন্ত ছিল গুরুদেব আসবেন না এই হৈ হইয়ে, দূর থেকেই তিনি উৎসাহ দিয়েছেন। ভরসামঙ্গলের অনুষ্ঠান শুরু হলো। দেখা গেল গুরুদেব এসে ঠিক সামনে যেখানে বসেন বরাবর বসে আছেন। নিছক ভ্যারাইটি শো, পরপর প্রোগ্রামের কোনো বালাই নেই। যার যখন সুবিধে হচ্ছে ইচ্ছে মতো স্টেজে ঢুকে পড়ছেন, এক একবার ধাক্কা ধাক্কিও লাগছে। গাঙ্গুলি মশাই ডুগডুগ ডুগডুগ ডুগডুগি বাজিয়ে গান ধরলেন। গৌরদা ভীমের বেশে গদা ঘোরাতে ঘোরাতে স্টেজে চক্কর দিয়ে গেলেন। সরোজ দ্বারা নাচলেন বাল্মীকি প্রতিভার দস্যু দলের নাচ। এত রঙ্গ শিখেছ কোথায় মুন্ড মালিনী, তোমার নৃত্য দেখে চিত্ত কাঁপে চমকে ধরনি। তাদের পায়ের দাপটে স্টেজ ভাঙে আর কি। কিছুকাল আগে সাপ মোচন হয়েছিল। ক্ষিতীশ ডাক্তারবাবু সন্তোষবাবু সাপ মোচনে আমাদের নকল করে ওর গলা জড়িয়ে নেচে নেচে গাইলেন ও ভাই কানাই কারে জানাই দুঃসহ মোর দুঃখ। নন্দদা সাদা সালোয়ার পাঞ্জাবি চিকনের টুপি মাথায় দিয়ে কালো চাপ দাড়ি লাগিয়ে খলিফার সাজে সেলাম করতে করতে স্টেজ ভরে তুললেন। নন্দদা যেতে না যেতেই গোসাইজি খটাখট খটাখট দুই হাতে দুই জোড়া কাঠের বাজনা বাজাতে বাজাতে এ মাথা ও মাথা বিদ্যুৎ গতিতে নেচে দিয়ে গেলেন।
কাঁটা বন বিহারিণী সুরকানা দেবী তারি পদ সেবী করি তাহারি ভজনা। কাঁটা বন বিহারিণী সুরকানা দেবী তারি পদ সেবী করি তাহারি ভজনা। বদকণ্ঠ লোকবাসী আমরা কজনা করি তাহারি ভজনা। কাঁটা বন বিহারিণী সুরকানা দেবী তারি পদ সেবী করি তাহারি ভজনা। বদকণ্ঠ লোকবাসী আমরা কজনা করি তাহারি ভজনা। কাঁটা বন বিহারিণী সুরকানা দেবী তারি পদ সেবী করি তাহারি ভজনা। আমাদের বৈঠক বৈরাগীপুরে রাগ রাগিনীর বহু দূরে। আমাদের বৈঠক বৈরাগীপুরে রাগ রাগিনীর বহু দূরে। গত জনমের সাধনে বিদ্যা এনেছি সাথে এই গো নিঃসুর রসাতল তলায় মজনা করি তাহারি ভজনা। কাঁটা বন বিহারিণী সুরকানা দেবী তারি পদ সেবী করি তাহারি ভজনা। বদকণ্ঠ লোকবাসী আমরা কজনা করি তাহারি ভজনা। 17 পুরুষ গেছে ভাঙা তম্বুরা রয়েছে মরছে ধরিবে সুরবিধুরা ভাঙা তম্বুরা। 17 পুরুষ গেছে ভাঙা তম্বুরা রয়েছে মরছে ধরিবে সুরবিধুরা ভাঙা তম্বুরা। বেতার সে তার দুটো তবলাটা ফাটা ফুটো। বেতার সে তার দুটো তবলাটা ফাটা ফুটো। সুর দলনিরে করি এই নিয়ে যোজনা আমরা কজনা করি তাহারি ভজনা। কাঁটা বন বিহারিণী সুরকানা দেবী তারি পদ সেবী করি তাহারি ভজনা। বদকণ্ঠ লোকবাসী আমরা কজনা করি তাহারি ভজনা। বাগবাজারের খালধারে ছিল আমাদের বাসা বাড়ি। আমরা 4 ঘর ভাড়াটে ছিলাম। সিঁড়ির কোণায় ঘুঁটের ছুরি রাখা নিয়ে আমার মার সঙ্গে শিখার মার খুব ঝগড়া হয়েছিল। একদিন আমার বোন আমার সোনার হরিণ চাই গাইছিল। ও যেমন পারত আর কি। অমনি শিখা চেঁচামেচি শুরু করে দিলে, লজ্জা করে না? আমাদের গান গাইছিস, আমাদের গান একদম গাইবি না। শিখার বাবা গানের মাস্টার ছিলেন। শাড়ি পরা বড় বড় মেয়েরা তার কাছে গান শিখতে আসতো। আমার মায়ের একটা জার্মান রিডের পুরনো দিনের হারমোনিয়াম ছিল। বাবা টিউশনি সেরে যেদিন ফিরতে বেশি দেরি করতেন, মা সেদিন হারমোনিয়াম নিয়ে বসতেন। একদিন মা আমার সোনার হরিণ চাই গাইছিলেন। আমি আঙুলটা ঠোঁটের সামনে ধরে বলেছিলাম, চুপ চুপ, এটা গেও না, এটা শিখাদের গান। মা দ্রুত ঘাড় কাত করে বললেন, এ আহ্লাদ, শিখাদের গান? এ গান রবীন্দ্রনাথের। রবীন্দ্রনাথ সবার। তখনও স্কুলে ভর্তি হইনি। হাসি খুশি শেষ হয়েছে। হাসি খুশিতে রবীন্দ্রনাথের ছবি নেই। আমাদের বাড়ির দেওয়ালে সংসার সুখের হয় রমণীর গুণে, ঠাকুরমার গুরুদেব, হনুমান বুক চিরে রামসীতার ছবি দেখাচ্ছে, এইসব ছবি টাঙানো ছিল। মা সারাটা দেওয়ালের গায়ে চোখ বুলিয়ে বলেছিলেন, দাঁড়া, একটা রবীন্দ্রনাথ বানাবো। তখন বাবার নীল পপলিনের শার্টের বোতাম লাগানো ছেড়ে তাকের থেকে বের করে আনলেন এমব্রয়ডারির বই। প্রজাপতি, গোলাপ, এসবের পরে একটা দাড়িওয়ালা মুখ। ইনি রবীন্দ্রনাথ? মায়ের হাতের ছোঁয়ায় কালো কাপড়ের ওপর সাদা সুতোয় ফুটে উঠলেন রবীন্দ্রনাথ। আমার মা পূব বাংলার লক্ষ্মীপুরে ক্লাস 8 অবধি পড়েছিলেন। মাকে বিয়ের পাত্রী হিসেবে দেখতে গিয়েছিলেন আমার পিসেমশাই। গান গাইতে বলা হলে মা গেয়েছিলেন, কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে। পিসেমশাই মাকে পছন্দ করেছিলেন।
মার রবীন্দ্রসঙ্গীত প্রীতি অবশ্য ঠাকুরদার কাছে গোপন করা হয়েছিল। ঠাকুরদা নাকি মাকে বলতেন, রবীন্দ্রনাথ বাঙালির চরিত্র দোষ ঘটিয়েছেন, উনি কবিই নন, কবি হলেন ডিএল রায়, কবি হলেন নবীন সেন। একবার পিসিমার বাড়ি গিয়ে আমি, মা আর বোন কদিন ছিলাম। পিসেমশাইয়ের একটা হ্যান্ডেল ঘোরানো পুরনো দিনের গ্রামোফোন ছিল। ৭৮ RPM এর রেকর্ড বাজিয়ে পিসেমশাই হাতল ঘুরিয়ে শোনাতেন সাইগল, কানন দেবী, পঙ্কজ মল্লিক, সত্য চৌধুরী। এখনও হঠাৎ হঠাৎ সাইগল বা কানন দেবী শুনলেই সামনে ভাসে মার ময়ূরপঙ্খী শাড়ি, পিসেমশাইয়ের বাড়ির কালো বর্ডার দেওয়া লাল সিমেন্টের ঘর, ট্রামের হলুদ টিকিট, লোকসেবক কাগজ, লক্ষ্মী ঘিয়ের লুচির সুঘ্রাণ, আর পিসেমশাইয়ের আলমারিতে রাখা চকলেট রঙের বিশ্বভারতীর প্রকাশনায় বাঁধানো রবীন্দ্র রচনাবলী। মা আলমারি খুলে একটা মোটা বই বার করেন। তাতে আমি আশ্চর্য হয়ে দেখি ওই মোটা বইটার মধ্যে আমার কিশলয়ের আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে কবিতাটি রয়েছে। আমি তখন ক্লাস 3-তে পড়তাম। ওই বইটার পাতা উল্টে দেখি প্রত্যেক পাতায় কবিতা রয়েছে। প্রত্যেক পাতার কবিতা রবীন্দ্রনাথ লিখেছেন? মাকে জিজ্ঞেস করলাম। মা তখন সারা আলমারিতে হাত বোলালেন, তারপর বললেন, এই আলমারিতে যত বই, সব বই রবীন্দ্রনাথের, সব কটা বইয়ের সব কটা পাতা। আমি ভীষণ আশ্চর্য হলাম। সারা আলমারি জুড়ে রবীন্দ্র রচনা বলি? গুনে দেখি 24টা। আমি শুধু ওই বাঁধানো বইগুলো দেখতে থাকতাম। তখন শুক্রবার রেডিও নাটক শোনার বড় চল ছিল। স্কুলে গিয়ে শুনলাম ডাকঘর হবে। আমাদের রেডিও ছিল না, শিখাদের ছিল। শিখাদের ঘরে এ বাড়ি ও বাড়ি থেকে বৌঝিরা বাচ্চা কোলে করে ফি শুক্রবার 8:05 হাজির হয়ে যেত। শিখাদের ঘরের বারান্দার অন্ধকার সাপটে সেদিন জানলার ধারে বসেছিলাম আমি আর মা। সেই থেকেই আমার শরীর খারাপের মধ্যে সুধা ঠিক এসে আমার শিয়রের কাছে বসে থাকত। আমি যখন ক্লাস 4-এ বৃত্তি দেব, আমার মেজো কাকা তখন ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিচ্ছিলেন। কাকা অনেক রাত অবধি জেগে পড়াশোনা করছেন, আমিও জেগে আছি। যুদ্ধ লেগেছে চারিদিকে, ব্ল্যাক আউট। কাকামণি একটা খাতার তলা থেকে বের করে আনলেন ক্ষুদিত পাষাণ। আমায় বললেন, শোন। তারপর অনেক রাত অবধি পড়লেন। এরপর সাইরেনের শব্দের মধ্যেই আমি স্পষ্ট শুনতে পেতাম মেহের আলীর সেই চিৎকার। মেজো কাকা ইঞ্জিনিয়ারিং পাশ করলেন, বড় চাকরি হলো, বাড়িতে রেডিও এলো, HMVর ফিয়েস্তা, পুজোয় ভালো জামা, রবিবারে মাংস। মেজো কাকা একদিন সবাইকে অবাক করে দিয়ে কিনে আনলেন পুরো রবীন্দ্র রচনাবলী, গায়ে অশোক স্তম্ভের ছাপ। মায়ের মাথা থেকে সেদিন বারবার ঘোমটা খসে পড়ছিল। মেজো কাকা, আমার কাকামণি, ইঞ্জিনিয়ার হবার 1 বছরেরও কম দিন এই পৃথিবীতে ছিলেন। 17 দিন শয্যাশায়ী থাকার পর ভুল চিকিৎসায় মারা গিয়েছিলেন। মেজো কাকা বোধহয় মৃত্যুটা টের পেয়েছিলেন, নইলে কেনই বা বলবেন, যদি মরে যাই অনেক ফুল দিস, আর শ্রাদ্ধের দিন রবীন্দ্রসঙ্গীত বাজাস। দাদু তখনও বেঁচে, শ্রাদ্ধে কীর্তন এসেছিল। মা শুধু ছাদের কোণায় দাঁড়িয়ে গিয়েছিলেন, আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে।
আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিস্ময়ে তাই জাগে আমার গান আকাশ ভরা। অসীম